সবুজ সোফা থেকে নেমে আজিজের আড়ালে লুকানোর ভান করে বলল, আজিজ ভাই দেখ, এই সোনার মানিকটা দেখ। বাড়িতে থাকলে সারা দিন আমায় দিয়ে পেঁয়াজ কাটায়, আর এখানে আসি একটু বুক পরে নিঃশ্বাস নিতে, সেখানেও ও অক্সিজেনের সিলিন্ডার নিয়ে হাজির হয়েছে। আজিজ এই সুযোগে সোনালি কানে বিষ ঢালতে শুরু করলো। ভাবি একদম ঠিক করেছেন। সবুজ এখানে এসে আমাদের বলছিল আপনি নাকি ওকে রাতে মশারি টানাতে দেন, সারা রাত পার্টি পেয়ে নেন। আপনি আজের একটা হিল্লে করুন, সমাজ আপনার সাথে আছে। সোনালি তো রেগে আগুন। ও আচ্ছা, এই তোমার মনের কথা সবুজ? আমি পাতে পাই। আজ বাড়ি চলো, তোমারই দিয়ে আমি আজ পুরো ড্রয়িং রুম মোছাবো। নিলয় এবার সবুজের সাইড নিয়ে সোনালির দিকে তাকিয়ে বলল, আরে ভাবি, সবুজকে অত ভয় দেখিয়েন না, বেচারা এখানে এসে কেবল শান্তি পেল। আপনি বরং আমাদের সাথে গেম খেলুন। সবুজ এবার একটু সাহস পেয়ে বুক ফুলিয়ে বলল, একদম, নীলয় ঠিক বলেছে। সোনালি, তুই কি ভেবেছিস আমি ডরাই? আমি তো নীলয় ভাইয়ের মান সম্মান বাঁচাতে তোকে কিছু বলি না, না হলে আমি তো বাঘের বাচ্চা। সোনালি হাসতে হাসতে বাঁকা হয়ে গেল। বাঘের বাচ্চা? তোমার লেজ তো আমি দরজার সাথে চিপা দিয়ে আটকে রেখে আসছি, আর এখন এখানে এসে হুঙ্কার দিচ্ছ? রোদ মেঝে থেকে গাড়িটা নিয়ে আকাশের দিকে ছুঁড়ে মেরে হেসেই খুন। সবুজ ভাই তো আজ ল্যাংটা হয়ে কেলানি খাবে মনে হচ্ছে। উমারানির বদদোয়া লেগেছে আপনার ওপর। সারা ঘরে তখন হাসির হুল্লোড়। আজিজ ইন্ধন দিচ্ছে সোনালীকে, আর নীলই উস্কানি দিচ্ছে সবুজকে। মেঘলা রান্নাঘর থেকে বেরিয়ে এসে এই মহাযুদ্ধ দেখে হেসেই খুন। সে হাসতে হাসতে বলল, সবুজ ভাইয়া, আপনার হিরোগিরি তো শেষ। এবার সবাই মিলে শান্ত হয়ে বসুন তো, হাত মুখ ধুয়ে নিন। সবুজ একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে সোফায় ধপাস করে বসলো। আজিজ ভাই, আমায় বীজ দাও। সোনালির এই ঝগড়া চেয়ে ওই ইরান আর আমেরিকার যুদ্ধের গল্প শোনাও অনেক শান্তি ছিল। সোনালি আর নীলিমা যখন মেঘলার দিকে তাকালো, দুজনেই যেন কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। শেষবার যখন মেঘলাকে দেখেছিল তখন সে ছিল 3 বছরের বেশি সময় আগে, সেই ছটফটে ছোটোখাটো একটা মেয়ে। কিন্তু আজ চোখের সামনে যাকে দেখছে সে এক পরিপূর্ণ নারী, একজন শান্ত স্নিগ্ধ মা। সময়ের এই পরিবর্তন তাদের দুজনকে অবাক করে দিল। সোনালি এক দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে রইল। এতদিন সে মেঘলাকে নিজের আপন ছোট বোনের মতো ভালোবেসে এসেছে, যদিও এখন সে সব সত্যিটা জানে। আকাশ আর মেঘলার সম্পর্কে জটিলতা, বীরের জন্ম, সবটাই এখন তার কাছে পরিষ্কার। তবুও মেঘলার মায়াবী মুখটার দিকে তাকালে সোনালি ভিতরকার সেই পুরনো মমতাটা আবারও জেগে ওঠে। সত্যিটা জানার পর হয়তো একটু দূরত্ব আসার কথা ছিল, কিন্তু মেঘলার সরল হাসিটা দেখলেই সোনালি মনে হয় এই মেয়েটার কোনো দোষ নেই। মেঘলাও সবাইকে দেখে ভীষণ খুশি হলো। সে এগিয়ে এসে সোনালির হাত দুটো জড়িয়ে ধরল। সোনালি আপু, নীলিমা আপু, তোমরা আসবে আমি ভাবতেই পারিনি। কতদিন পর দেখলাম তোমাদের। সোনালি একটু সময় নিয়ে মেঘলার কপালে আলতো করে হাত রাখল। গলার স্বরটা কিছুটা ভারী হয়ে এলো তার। কেমন আছিস রে মেঘলা? তুই তো দেখে একদম বদলে গিয়েছিস। সেই ছোট্ট মেয়েটা এখন কত বড় হয়ে গেলি। নীলিমা হাসি মুখে বলল, সত্যি রে মেঘলা, তোকে দেখে তো চেনাই যাচ্ছে না। তুই যে এত সুন্দর করে ঘর সামলাচ্ছিস, বীরকে মানুষ করছিস, সব শুনে খুব ভালো লাগলো। মেঘলা একটু লজ্জিত হয়ে মাথা নিচু করলো। তারপর চাঁদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। চাঁদ, তুমিও এসেছো, খুব ভালো হলো। আজ সবাই মিলে অনেক আড্ডা হবে। এরপর তাদের মধ্যে শুরু হলো সেই পুরনো দিনের স্মৃতিচারণ আর কিছু আবেগপ্রবণ কথাবার্তা। সোনালি মেঘলার হাতটা শক্ত করে ধরে নিচু গলায় বলল, তোর উপর দিয়ে অনেক বড় ঝড় গেছে রে বোন। আমরা হয়তো তোর পাশে থাকতে পারিনি, কিন্তু বিশ্বাস কর, তোর প্রতি ভালোবাসাটা কখনো কমেনি। তুই আকাশ ভাই আর নিজের সন্তানকে নিয়ে সুখে আছিস দেখে আজ শান্তি পেলাম আমি। মেঘলার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। সে ধরা গলায় বলল, আমি জানি আপু, সেদিন তুমি ছিলে বলেই হয়তো আজ আমি এইখানে। জীবনের সব ঝড় শেষে এখন এই ছোট্ট ফ্ল্যাটটাই আমার পৃথিবী। তোমরা এসেছো, এখন এই পৃথিবীটা আরো সুন্দর লাগছে। চাঁদেই আবেগঘন মুহূর্ত দেখে একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল। সে বুঝতে পারল এই মানুষগুলোর মধ্যে রক্ত সম্পর্ক না থাকলেও হৃদয়ের টানটা কতটা গভীর। নীলিমা এবার পরিবেশটা হালকা করার জন্য বলে উঠল, চল এবার আবেগ থামিয়ে পেটে কিছু দেওয়ার ব্যবস্থা কর। মেঘলা, তোর রান্নার অনেক প্রশংসা শুনেছি, আজ পরীক্ষা হবে। সবাই হেসে উঠল। সোনালির মনের
মেঘগুলো যেন মেঘলার হাসির সাথে সাথে কেটে গেল। পুরনো সব তিক্ততা ভুলে তারা আবার সেই আগের মতো বন হয়ে মিশে গেল। বাইকের ফুয়েল ইন্ডিকেটরটা কিছুক্ষণ আগে লাল হয়ে কাঁপছিল, এখন সেটাও স্থির হয়ে গেছে। তালুকদার বাড়ি থেকে বের হওয়ার পর অর্ধেক পথও পেরোনো হয়নি, অথচ ইঞ্জিনটা একটা শেষ গঙ্গানি দিয়ে একদম নীরব হয়ে গেল। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেল। এখান থেকে তালুকদার বাড়ি ফেরা যতটা কঠিন, ফ্ল্যাটে পৌঁছানো তার চেয়েও ঢের বেশি দূর। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আকাশ কোনো উপায় না দেখে বাইকটা টেনে টেনে রাস্তার পাশের একটা বিশাল কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড় করালো। শরীরটার ক্লান্তিতে ঘামছে, কিন্তু তার মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ছেয়ে আছে, কারণ বাইকের ট্যাঙ্কের ওপর বসে থাকা ছোট্ট বীরের মধ্যে কোনো ক্লান্তির চিহ্ন নেই। সে বরং মহা আকাশ জয়ের আনন্দে মেতে আছে। বিদ্যার ছোট ছোট আঙ্গুল দিয়ে বাইকের লুকিং গ্লাসটা নাড়চাড় করতে করতে জিজ্ঞেস করলো, পাপা বাইক তোনে না কেন? ওটা কি থুয়ে গেছে? আকাশ আলতো করে বীরের কপালে জমে থাকা ঘামটুকু মুছে দিয়ে হাসলো। হ্যাঁ বাবা, বাইকটা একটু ঘুমিয়ে পড়েছে, অনেক দূর হেঁটেছে তো, তাই ক্লান্ত হয়ে গেছে। বীর এবার বড় বড় চোখ করে আকাশের দিকে তাকিয়ে প্রশ্নবান ছুড়ল, বাইক কেন কান্ত হয় পাপা? বাইক কি ভাত খায় না? বাইক কি দুধ খায়? আকাশের মেজাজ এক বিন্দু খারাপ হলো না, বরং এই আধো আধো বলিগুলো তার কানে অমৃতের মতো বাজছে। সে খুব শান্তভাবে বীরকে বাইক থেকে নামিয়ে কোলে তুলে নিল। বীরের নরম শরীরটা তার বুকের সাথে মিশে আছে। আকাশ খুব গভীর এক মায়া নিয়ে উত্তর দিল, বাইক ভাত খায় না বাবা, ও পেট্রোল খায়। আজ করে খাবার শেষ হয়ে গেছে, তাই ও আর হাঁটতে পারছে না। বীর এবার আকাশের চশমাটা টেনে নিয়ে জিজ্ঞেস করল, পাপা পেট্রোল তোই পায়? পেট্রোল কি তথে থলে? আকাশ পরম মমতায় বীরের চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিল। এই শিশুটি, এই বীর, সে তো শুধু তার ছেলে নয়, আকাশের অস্তিত্বের একটা বিশাল অংশ। আকাশের মনে হলো এই মুহূর্তগুলোই জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। যে আকাশ একদিন প্রচণ্ড রাগী আর অস্থির ছিল, আজ সেই মানুষটি তার ছেলের অকালপক্ষ হাজারো প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হচ্ছে না। আকাশের মনে মনে এক অদ্ভুত তৃপ্তি কাজ করছে। এই ছোট্ট অস্তিত্বটা আমার, আমার রক্ত, আমার মাংস, আমার প্রতিটা নিঃশ্বাসের অংশ। ও যখন আমাকে পাপা বড় ডাকে, তখন মনে হয় পৃথিবীর সব ক্লান্তি ও এক শব্দে ধুয়ে মুছে যায়। রাস্তার ধারে হালকা বাতাসে বীরের চুলগুলো উড়ছে। আকাশ বীরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। বীর আকাশের গাল দুটো টেনে ধরে বলল, পাপা আমি বড় হয়ে বাইককে অনেক ভাত খাওয়াবো, তখন বাইকটা থুবে না। আকাশের চোখের কোণে অজান্তে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। ভালোবাসার টানটা এতটাই গভীর যে এই মুহূর্তে বাইক ঠেলে মাইলের পর মাইল হাঁটলেও তার কোনো কষ্ট হবে না। ছেলের এই নিষ্পাপ ভালোবাসা আর নির্ভরতাই আজ আকাশের জীবনের সবচেয়ে বড় শক্তি। যে কেউ আকাশের এই পিতৃরূপ দেখে স্তব্ধ হয়ে যাবে। এ যেন এক নতুন আকাশ, যে তার ছেলের জন্য পুরো পৃথিবীটাকেও হাতের মুঠোয় এনে দিতে প্রস্তুত। ডাইনিং টেবিলের চারপাশে উপচে পড়া ভিড়। ঘড়ির কাঁটা 10টা ছাড়িয়ে গেছে। সবাই আকাশের আর বীরের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত। অবশেষে মেঘলার থাকতে না পেরে আকাশকে কল দিতেই জানলো তাদের করুণ দশা। রাস্তার মাঝখানে বাইকের তেল শেষ। বীরকে নিয়ে আকাশ মহা বিপদে। খবরটা শোনামাত্রই সবুজ আর আজিজ বীরের জন্য উৎকণ্ঠিত হয়ে উঠল। আজিজ ওঠ, আকাশটা তো আস্তে একটা বলদ, কিন্তু বীর তো ওখানে না খেয়ে কষ্ট পাচ্ছে। চল গাড়ি নিয়ে গিয়ে উদ্ধার করে আনি। সবুজ চাবির গোছে নিয়ে দৌড় দিল। মেঘলা আর অনেকটা জোর করে বাকিদের খাওয়ার টেবিলে বসালো। রোদ, নীলিমা, সোনালি চাঁদ আর ছোট্ট নিভাকে নিয়ে সে খাবার পরিবেশন করতে শুরু করলো। মেঘলা শান্ত গলায় বলল, আপনারা আগে খেয়ে নিন, ওরা আসলে আমি গরম গরম বেড়ে দেব, দেরি করলে খাবার ঠান্ডা হয়ে যাবে। আজকে খাবারের আয়োজনে বেশ এলাহি। সাদা ভাত, ফ্রাইড রাইস, আমের চাটনি, কষা আলুর দম, মুরগির মাংস, মাছের ঝোল আর চিংড়ি দিয়ে স্পেশাল সবজি, সব মিলিয়ে রাজকীয় এক ব্যাপার। বীরের জন্য মেঘলা আলাদা করে মাংসের খিচুড়ি রান্না করেছে, কিন্তু আকাশ ফিলে সে খাবে। নিভার জন্য মেঘলা নিয়ে এলো ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি সেই স্পেশাল সিরিলাক্স। এটা বীর রাতে খুব শখ করে খায়। নীলিমা 1 চামচ ফ্রাইড রাইস মুখে দিতেই চোখ বড় বড় করে ফেলল। ওহ মেঘলা,
তোমার হাতের রান্নায় তো জাদু আছে। আমি তো আজ ডায়েট ভুলে যাব মনে হচ্ছে। নীলের পাশে বসে আলুর দম দিয়ে ভাত মাখতে মাখতে মৃদু হেসে সায় দিল। সত্যি মেহু রান্নাটা দারুণ হয়েছে। তোর হাতের এই স্বাদটা যেন একদম অন্যরকম। কবে শিখলি এত কিছু? মেঘলা হাসতে হাসতে নিভাকে রিল্যাক্স খাওয়াতে শুরু করলো। নিভা ছোট ছোট হাততালি দিয়ে আধো আধো কণ্ঠে বলছে, মাম্মা অনেক মজা, আমি আলু তো তাবো। নীলয় নিভার মুখের অবস্থা দেখে হেসে কুটি কুটি সে নিভার নাক টিপে দিয়ে বলল, মজা তো হবেই মা, কিন্তু মা তোমার কথা বলাটা তো এখনো ঠিক হলো না। এদিকে তোমার চাচুরা মিলে তো তোমার বিয়ের পাত্র ঠিক করা শুরু করে দিয়েছে। এই আধু বুলির কথা শুনলে তো বরপক্ষ পালানোর রাস্তা খুঁজে পাবে না। নীলয়ের কথা শুনে ডাইনিং টেবিলে হাসি রোল পড়ে গেল। নীলিমা হাসতে হাসতে যোগ করলো, সত্যিই তো, নিভার পাপা যা বলছে একদম ঠিক। পড়াশোনা না শিখলে আর পরিষ্কার কথা বলতে না শিখলে কে তোমায় বিয়ে করবে শুনি? নিভা বড়দের হাসি দেখেও দমে যাওয়ার পাত্র নয়। সে মুখ ফুলিয়ে মেঘলার কোলে লেপটে গিয়ে বলল, আমি বিয়ে তুলবো না, আমি মামামের তাতে থাকবো। মেঘলা নিভাকে আদরে জড়িয়ে ধরে বলল, একদম, আমার আম্মুটা আমার কাছেই থাকবে। ওর বিয়ের চিন্তা করে কারো ঘুম নষ্ট করতে হবে না। খাওয়ার টেবিলে এই অনাবিল আনন্দ আর হাসি ঠাট্টার মাঝে মেঘলার মনটা বারবার দরজার দিকে ছুটে যাচ্ছিল। মনের এক কোণে আকাশের জন্য সূক্ষ্ম একটা দুশ্চিন্তা কাজ করছে। এত কষ্ট করে এত রান্না, ছেলেটা এলো না এখনো। যতই হোক মায়ের মন। আকাশ যখন বীরকে কোলে নিয়ে এই হট্টগোলের মাঝে ফিরবে, তখন বীরের সেই শান্ত আর মেঘলার রান্নায় তৃপ্ত হওয়ার দৃশ্যটা দেখার জন্য সে মনে মনে অপেক্ষা করছে। সোনালি তখন এক টুকরো মাংস মুখে দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল, মেঘলা, তুই সত্যি অনেক বড় গুণী রে। যে ঘরটা একদিন শূন্য ছিল, আজ দেখ তোর মায়ায় আর রান্নার গন্ধে সে ঘরটা কত পরিপূর্ণ। সবুজ আর আজিজ যখন গাড়ি নিয়ে বের হলো, তখন বাইরে তপ্ত দুপুরটা যেন অগ্নিবৃষ্টি করছে। বৈশাখী রোদের তেজ গাড়ির জানালার কাজ ভেদ করে গায়েও হালকা দিচ্ছে। এসিটা ফুল স্পিডে চললো। রাস্তার পিচ গলা গরমের কাছে তা যেন কিছুটা হার মানছে। সবুজ ড্রাইভ করছে আর আজিজ পাশের সিটে বসে ঝিমুচ্ছে। হঠাৎ সবুজের ভেতরকার রোমান্টিক সত্তা জেগে উঠল। সে স্টিয়ারিংয়ে আলতো তাল দিয়ে গেয়ে উঠল, আজির এই পথ যদি আর না শেষ হয়, তবে কেমন হতো বলো তো। আজিজ চোখ বন্ধ করেছিল। সবুজের এমন কাব্যিক কথা শুনে সে একটা চোখ খুলে অদ্ভুত এক দৃষ্টিতে সবুজের দিকে তাকালো, যেন সে কোনো ভিন গ্রহের প্রাণী দেখছে। তারপর একবার গাড়ির উইন্ডশিল্ড দিয়ে বাইরের খা খা রোদের দিকে তাকালো। ঘড়ি কাটায় তখন দুপুর দুটোর একটু বেশি। রাস্তার উপর দিয়ে রোদের ঝিলিক এমনভাবে কাঁপছে যেন মনে হচ্ছে সামনে কোথাও জল পড়ে আছে। আজিজ অত্যন্ত শান্ত গলায় শুধু দুটো শব্দ বলল, ঘর ফেটে যেত। সবুজ থতমত খেয়ে গেল। সে ভেবেছিল আজিজ হয়তো কোনো কাব্যিক উত্তর দেবে বা অন্তত একটু মুচকি হাসবে, কিন্তু এমন বাস্তবসম্মত গালি মিশ্রিত উত্তর শুনে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কেন রে? আমি তো জাস্ট একটা গানের লাইন বললাম, তুই এমন রুটভাবে কেন বললি? আজিজ এবার সোজা হয়ে বসে কপালে হাত দিয়ে বলল, শোন সবুজ, এই বৈশাখ মাসের দুপুরে যখন সূর্য ঠিক মাথার উপর বসে আগুন ঢালছে, তখন যে পাগল চাইবে রাস্তা শেষ না হোক তাকে সোজা পাবনায় পাঠানো উচিত। এই উত্তপ্ত পিচঢালা রাস্তায় গাড়ি থেকে নামলে পায়ের তলা দিয়ে কাবাব তৈরি হয়ে যাবে। আর তুই আছিস পথ শেষ না হওয়ার রোমান্টিক সিচম নিয়ে। সবুজ একটু অপ্রস্তুত হয়ে দাঁত বের করে হাসলো। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তোর ভেতরে তো রোমান্টিজম বলতে কিছুই নেই। আমি ভাবলাম বীর আর আকাশকে নিতে যাচ্ছি, একটা সুন্দর মুহূর্ত তৈরি করি। আজিজ এবার একটু হাসলো, তবে সেটা বিদ্রুপের হাসি। আরে ভাই, বীর আর আকাশ এখন রাস্তায় দাঁড়িয়ে খামছে। আমাদের কাজ হলো ওদের দ্রুত এসি গাড়িতে তুলে নিয়ে আসা। আর তুই যদি পথ শেষ না করিস তবে তোরা রোদে পুড়ে তন্দুরি চিকেন হয়ে যাবে। তখন আমার বোন তোকে আস্ত রাখবে না। সবুজ এবার হো হো করে হেসে উঠল। তা অবশ্যই ঠিক বলেছিস। মেয়র হাতে করা শাসনে তখন আবার রোমান্টিজম জানালা দিয়ে পালাবে। কিন্তু দেখা জিস, আকাশ আর বীরের এই বন্ডিংটা ভাবলে সত্যিই ভালো লাগে। আকাশ যে এত ধৈর্য নিয়ে বীরের পাল্লায় পড়েছে, এটা 3 বছর আগেও কি কেউ ভাবতে পেরেছিল? আজিজ জানালার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, বাবা হওয়া মানে এই ধৈর্যের পরীক্ষা দেওয়ারে আকাশ। বদলে গেছে কারণ ওর জীবনে একটা লক্ষ্য এসেছে। আর আমরা বন্ধুরা আছি বলেই তো এই হাসাহাসিগুলো টিকে আছে। তবে দয়া করে এই গরমে আর কোনো কানের লাইন ধরিস না।
তাহলে আমি চলন্ত গাড়ি থেকে লাফ দিব। সবুজ হাসতে হাসতে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। দুই বন্ধুর এই খুনসুটি আর বাস্তবসম্মত রসিকতার মাঝে গাড়িটা দ্রুত এগিয়ে চলল আকাশের গন্তব্যের দিকে। পথের ধারের ঝাউ গাছগুলো যেন তাদের বন্ধুত্ব আর এই তপ্ত দুপুরের সাক্ষ্য দিচ্ছে। আজিজ আর সবুজ যখন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালো তখন সামনের দৃশ্যটা দেখে তাদের দুজনেরই মনটা এক নিমিষে নরম হয়ে গেল। রাস্তার পাশে বিশাল এক গাছের ছায়ে বাইকের ওপর বিকে বসিয়ে রেখেছে আকাশ। পাশে পড়ে থাকা একটা পরিত্যক্ত কার্টুনের টুকরো দিয়ে সে অনবরত বিকে বাতাস করে যাচ্ছে। চোটের খরতাপে বীরে সেই ধপধপে ফর্সা গায়ের রং একেবারে টকটকে লাল হয়ে গেছে। ঘামে ওর কপাল আর ঘাড়ের চুলগুলো লেপ্টে আছে, কিন্তু তাতে বীরের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে তার সেই চঞ্চলতা নিয়ে ক্রমাগত আকাশকে হাজারটা প্রশ্ন করে যাচ্ছে। আকাশ কোনো বিরক্তি না দেখে এক হাতে ছেলের ঘাম মুছে দিচ্ছে আর অন্য হাতে পরম মমতায় বাতাস করে চলেছে। আকাশের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন পৃথিবীর সব ক্লান্তি এই ছোট্ট মানুষটির হাসির কাছেই হার মেনেছে। হঠাৎ দূরে ধুলো উড়িয়ে সোনালি সেই চেনা গাড়িটা আসতে দেখে বীর লাফিয়ে উঠল। সে হাত উঁচিয়ে চিৎকার করে বলল, পাপা দেখো একটা গাড়ি আসছে, ওটা কি আমাদের গাড়ি? আকাশ চোখ শুরু করে তাকিয়ে একটু হাসলো। বীরকে আলতো করে নিজের বুকের কাছে টেনে নিয়ে বলল, হ্যাঁ বাবা, ওটা আমাদেরই গাড়ি। দেখো, তোমার আজিজ মামা আর সবুজ চাচু তোমাকে নিতে চলে এসছে। সবুজ আর আজিজ গাড়ি থেকে নামার আগে দেখলো বীর উত্তেজনায় বাইকের উপর দাঁড়িয়ে হাত নাড়ছে। আকাশে সেই তপ্ত রোদে দাঁড়িয়ে ছেলেকে আগলে রাখার দৃশ্যটা যেন এক নিপুণ শিল্পকর্মের মতো মনে হলো তাদের কাছে। রক্তের টান যে কতটা গভীর হতে পারে আকাশের এই শান্ত পিতৃরূপ তারই প্রমাণ। সবুজ গাড়ির ডিকি থেকে এক্সট্রা ফুয়েলের বোতলটা বের করে আকাশের দিকে বাড়িয়ে দিল। এই না আকাশ, এটা ভরে নে। মাঝ রাস্তায় এভাবে আটকে থাকবি জানলে আগিয়ে আসতাম। আকাশ দ্রুত পেট্রোলটুকু বাইকের ট্যাঙ্কে ঢেলে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল, কিন্তু রোদে পুড়ে তার শরীরটা তখন পরিশ্রান্ত। সে আজিজের দিকে তাকিয়ে বলল, শোন, তোরা কেউ বাইকটা নিয়ে আয়। আমি আর বীরকে নিয়ে এ রোদে বাইক চালাতে পারছি না। রোদ্দুরের তাপে ছেলেটার মুখটা একদম শুকিয়ে গেছে। আজিজ বন্ধুসুলভ হাসিতে সায় দিল। ঠিক আছে ভাই, তুই একদম চিন্তা করিস না। তুমি বীরকে নিয়ে জলদি বাড়ি যাও, আমি আর সবুজ বাইকটা চালিয়ে নিয়ে আসছি। আকাশ আর দেরি করলো না, বিকে পাজকোলা করে তুলে নিয়ে সে দ্রুত গাড়ির পেছনে ছিটে বসিয়ে দিল। গাড়ির ভেতরের এসিড ঠান্ডা হাওয়া বীরের গায়ে লাগতেই তার ছোট্ট চোখ দুটো যেন জুড়িয়ে এলো। বীর কচি গলায় অবাক হয়ে বলল, পাপা কি ঠান্ডা! আকাশ ড্রাইভিং সিটে বসে সিট বেল্টটা বাঁধতে বাঁধতে আয়নি ছেলের দিকে তাকালো। তার ক্লান্ত চোখে তখন উপচে পড়া ভালোবাসা। সে দুই হাত বাড়িয়ে বলল, পাপা কোলে আসো। বীর হামাগুড়ি দিয়ে চট করে তার বাবার কোলে উঠে গেল। আকাশ বীরকে নিজের বুকের সাথে লেপ্টে ধরল। বীরের ঘামো ভেজা কপালে আর নরম চিবুকে একটা দীর্ঘ চুমু খেয়ে আকাশ ফিসফিস করে বলল, আমার কৌতালের বাচ্চা। আকাশের আদরের ধরনটা বরাবরই একটু অন্যরকম, একটু বেশি গভীর। বীর তার বাবার গায়ের পরিচিত গন্ধে নিজেকে সঁপে দিল। বাবার দাড়িগুলো যখন বীরের গাল চুলকে দিচ্ছিল তখন বীর খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দ যেন এক পশলা বৃষ্টির মতো ঝরে পড়ল গাড়ির ভেতর। বাইরে তখনও বৈশাখে তপ্ত রোদ মাঠঘাট পুড়িয়ে দিচ্ছে, কিন্তু গাড়ির ভেতরে আকাশের বুকের উত্তাপে আর বীরের সেই নিষ্পাপ কণ্ঠস্বরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। আকাশে মনে হলো সারাদিনের এইসব ক্লান্তি আর রোদের তেজ এই একটা হাসির কাছে খুব তুচ্ছ। বীরের সেই খিলখিল হাসি যেন আকাশের তপ্ত হৃদয়ে এক শীতল ঝর্ণার মতো বয়ে গেল। জীবনের সব প্রাপ্তি যেন আজ এই এক কোলেই এসে ধরা দিয়েছে। আকাশ আর বীর তো গাড়ির এসি ঠান্ডায় আয়েশ করে বাড়ির পথেই রওনা দিল, কিন্তু এদিকে আজিজ আর সবুজের অবস্থা তখন ছেড়ে তেমা কেঁদে বাঁচি। বৈশাখী দুপুরে সূর্যটা তখন ঠিক মাথার উপরে বসে যেন আগুন ঢালছে। পিচঢালা রাস্তা থেকে এমন গরম ভাব উঠছে যেন মনে হচ্ছে বাইকটা রাস্তার উপর দিয়ে নয়, চলন্ত কোনো লাভার উপর দিয়ে চলছে। বাইকে একটাই হেলমেট ছিল, কোনটা আজিজ দখল করে নিয়েছে। পেছনে বসা সবুজের অবস্থা সবচেয়ে করুণ। গরম বাতাস সপাটে মুখে এসে লাগছে, মনে হচ্ছে কেউ জ্বলন্ত আগুনের ফুলকি ছিটিয়ে দিচ্ছে চোখে মুখে। রোদে সবুজের ফর্সা মুখটা পুড়ে তামাটে হয়ে গেছে। সবুজ
একবার আজিজের হেলমেট পরা মাথাটার দিকে তাকালো, তারপর নিজের কপাল মুছতে মুছতে হাহাকার করে উঠল। রোদের তাপে যখন আর ধৈর্য মানছে না, তখন সে হঠাৎ চিৎকার করে একটা অদ্ভুত সুরে গাইতে শুরু করলো। পাকা রাস্তা পাইয়াই আমি দিমু একটা টান, টেনশন ছাড়া পৌঁছে যাব আমি কবরস্থান। আজিজ তখন বাইকটা বেশ স্পিডে চালাচ্ছিল। সবুজের এই অদ্ভুত গলার চিৎকার আর ভয়াবহ লিরিক্সের গান শুনে সে এমন চমকে উঠল যে বাইকের ব্যালেন্স প্রায় হারিয়ে ফেলেছিল। চলন্ত বাইকটা একবার ডানে তো আরেকবার বামে বিষম খেয়ে তুলতে লাগলো। আজিজ কোনো মতে ব্রেক চেপে বাইকটা রাস্তার কিনারে দাঁড় করালো। আজিজ হেলমেটের কাজটা তুলে পেছন ফিরে তেরিয়া হয়ে তাকালো। হারামজাদা, তুই কি মরার জন্য আর জায়গা পাসনি? এই মাঝ রাস্তায় কবরস্থানের গান গেয়ে আমায় চমকে দিচ্ছিস কেন? আমি তো এখনই ট্রেনে পড়ে আজরাইলের সাথে দেখা করতাম। সবুজ হাত দিয়ে নিজের মুখে বাতাস করতে করতে মুখটা কুঁচকে বলল। মরার আর বাকি আছে কি? এই রোদে তো আমি অলরেডি হাফ রোস্ট হয়ে গেছি। বাইক থেকে যে গরম বাতাস বেরোচ্ছে আর ওপর থেকে যা রোদ পড়ছে, কবরস্থান এর চেয়েও বেশি ঠান্ডা হবে রে আজিজ ভাই। আজিজ একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজের টি শার্ট দিয়ে কপাল মুছল। তোর ওই গানের সুরে তো আমার কলসে শুকিয়ে গেছিল। ভাবলাম বাইক বোধ হয়ে এখনই কোনো গর্তে নামবে। এই অবস্থায় মানুষ রোম্যান্টিক গান গায় আর তুই আছিস কবর নিয়ে। সবুজ গলার শার্টটা একটু ঢিলে করে দিয়ে বলল। এই উত্তপ্ত পিচ আর জ্বলন্ত সূর্যের নিচে দাঁড়িয়ে আবার রোমান্টিক হতে বলিস না আজিজ। তুই তাড়াতাড়ি টান দে, নাহলে ফ্ল্যাটে পৌঁছানোর আগে আমি সত্যি সত্যি লিকুইড হয়ে রাস্তায় মিশে যাব। আজিজ আর কথা বাড়ল না, ফের হেলমেটটা ঠিক করে নিয়ে বাইকে স্টার্ট দিল। তবে এবার সে সবুজের গানের ভয়ে বাইকের হ্যান্ডেলটা আরও শক্ত করে ধরে রাখলো। দুই বন্ধুর এই করুণ কিন্তু হাসি খুশি দশা নিয়ে বাইকটা তপ্ত রাস্তা চিরে দৌড় দিল মেঘলা রান্নার সুগ্রানের দিকে। বৈশাখের তপ্ত রোদ গায়ে মেখে যখন আকাশ আর ছোট্ট বীর তাদের ফ্ল্যাটে পৌঁছালো, তখন চারপাশটা যেন এক অদ্ভুত শান্তিতে ঘেরা। আকাশের কোলে বীর ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। ছোট ছোট নিঃশ্বাস পড়ছে তার বাবার চওড়া কাঁধে। আকাশ খুব সাবধানে মেঘলাকে ইশারা করলো বীরকে বিছানায় শুইয়ে দেওয়ার জন্য, কিন্তু মেঘলা বীরকে কোলে নেওয়ার আগেই আকাশের দিকে একজোড়া তীক্ষ্ণ চোখ নিয়ে তাকালো। মেঘলা ফিস ফিস করে কিন্তু বেশ রাগী গলায় বলল। ওকে এখন বিছানায় দেওয়ার আগে বলো, বাইরে ওকে কি কি ছাইপাশ খাইয়েছো? ওর গায়ের জামায় সসের দাগ কেন? আকাশ ধরা পড়া চোরের মতো একটু হাসলো, মাথা চুলকিয়ে বলল। আরে অমনভাবে দেখাস না তো। আসলে গাড়িতে তেল শেষ হয়ে গেছিল, পাম্পে দাঁড়িয়েছিলাম, পাশে একটা দোকান ছিল, আর বিয়ের বায়না তো জানিস, তাই একটু একটু খেয়েছি আর কি। মেঘলা এবার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। আকাশ, তুমি কি মনে করো আমি কচি খুকি? বীর তো আর একা দোকানে গিয়ে অর্ডার দেয়নি, তাই না? তুমি টাকা না দিলেও কিন্তু কোত্থেকে তুমি ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে ওর পেটটা খারাপ করবে। কাল যদি ওর শরীর খারাপ হয় তখন আমি সামলাবো না একদম। ছেলেকে যেমন বাইরের হাবিজাবি খাইয়েছ তেমন নিজেই সামলাবে, দেখে নিও। আকাশ কাচুমচু মুখ করে বলল। আরে বাবা, ছেলেটা অত মায়া করে চাইলো, না করতে পারলাম না। বাবা হয়ে কি সবসময় কঠোর হওয়া যায়? মেঘলা বীরকে সাবধানে কোল থেকে নিতে নিতে মুখ বাঁকিয়ে বলল। হ্যাঁ, তুমি তো বড় দয়ালু বাবা, আর আমি তো ডাইনি, তাই না? ছেলের সামনে আমাকে সবসময় ভিলেন বানাও তুমি। তাদের এই মিষ্টি ঝগড়া আর খুনসুটি দেখে ড্রয়িং রুমে বসে থাকা মানুষগুলো মুচকি হাসছিল। আকাশ সামনে তাকিয়ে দেখল পুরো ঘর জমজমাট। সোনালি চাঁদ আর নীলিমা সোফায় বসে আড্ডা দিচ্ছে। অন্যদিকে নিভার, রোদ আর নীলই মেঝেতে বসে বীরের খেলনাগুলো নিয়ে মসজিদে মেতেছে। কে বড় গাড়ি নেবে আর কে ছোটটা তা নিয়ে নীলয় আর রোদের সিরিয়াস আলোচনা দেখে মনে হচ্ছে তারা নিজেরাই ছোটবেলায় ফিরে গেছে। চাঁদ আকাশকে দেখে লাফিয়ে উঠে বলল। ওরে বাপরে, ভাইয়ার দেখা মিললো অবশেষে। ভাইয়া, তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করছিলাম জানো? এটা তো ইঁদুরেরা ফুটবল খেলছিল, তাই আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আকাশ একটু হাসলো, পরক্ষণে রোদের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল। রোদ, তুই এখানে? আর চাঁদ, তুই কেন এই বাড়িতে চলে আসলে? এই বাড়িতে রাত্রি একা না? আপু বাড়ি নেই, ছোট মা তো মামার বাড়ি গেছে, তাই বলে জানলাম। রোদ কিছু বলার আগে চাঁদ মুখ ঝামটা দিয়ে বলল। উফ ভাইয়া, তুমি সবসময় এমন করো কেন? ছোট ভাবি একা নেই, বাড়িতে মার্গো ভাইয়া আর এলিনা ভাবি এসেছে। ছোট ভাবিও তাদের সাথেই আছে, সো নো টেনশন। আকাশের চোখে তখনও একটু দুশ্চিন্তা। সে রোদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল। রোদ, এবার তুই বাড়ির দিকে রওনা হ, এখানে আর থাকার দরকার নেই।
রোদ সোফা থেকে আড়মোড়া ভেঙে বলল, যাচ্ছি তো ভাইয়া, বাইরে যা রোদ উঠেছে, এখন বেরোলে তো একদম ঝলসানো মুরগি হয়ে যাব। রোদটা একটু কমুক, তারপর যাচ্ছি। আকাশ এবার মেঘলার দিকে তাকিয়ে বলল। ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। মেঘলা বীরকে শুয়ে দিয়ে এসে আকাশকে তাড়া দিল। তুমি তাড়াতাড়ি হাতে মুখে জল দিয়ে আসো তো, আমি তোমার জন্য ভাত বেড়ে রাখছি। আচ্ছা, সবুজ ভাইয়া কই? ভাইয়া কই? ওনারা আসলেন না? আকাশ বাথরুমের দিকে পা বাড়িয়ে বলল। আসছে ওরা, বাইক নিয়ে বেরিয়েছে তো, রাস্তার ট্রাফিক আটকে গেছে মনে হয়। তুই খাবার বাড়তে থাক, ওরা ঢুকলে একসাথে বসে পড়বো। সোনালি আর নীলিমা তখন মেঘলাকে রান্নাঘরে কাজে সাহায্য করতে গেল। পুরো ফ্ল্যাটটা আজ খুশিতে ভরে উঠেছে। একদিকে যুদ্ধের পর ফিরে আসা স্বস্তি, আর অন্যদিকে প্রিয়জনদের সাহচর্য। সব মিলিয়ে তা এই দুপুরটা যেন এক পশলা বৃষ্টির মতো শীতল হয়ে ধরা দিল সবার হৃদয়ে। মেঘলা ভাতের থালা সাজাতে সাজাতে ভাবল, এই হাসিটুকু ধরে রাখতে তো তারা এত লড়াই করেছে। লড়াইটা সার্থক। ফ্ল্যাটের নিচে বাইকটা পার্ক করে আজিজ আর সবুজ যখন সিঁড়ির দিকে এগোচ্ছিল, তখনই ঘটল এক অদ্ভুত কাণ্ড। সিঁড়ির ঠিক পাশের একটা ছোট্ট ছেলে ক্রিকেট বল নিয়ে খেলছিল। সবুজ যখন আয়েশ করে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছছে, ঠিক তখনই বলটা গড়িয়ে সবুজের পায়ের কাছে এলো। সবুজ বলটার দিকে এক মুহূর্ত তাকালো, তারপর যেন কোনো বিশ্বজয়ী ফুটবলার এমন ভঙ্গিতে বলটা এক সজোরে লাথি মারল। ক্রিকেট বলটা রকেটের গতিতে উড়ে গিয়ে সীমানা প্রাচীরের ওপাশে এক গাদা ঝোপঝাড়ের ভেতর হারিয়ে গেল। বাচ্চা ছেলেটা কয়েক সেকেন্ডে হাঁ করে তাকিয়ে থেকে যখন বুঝলো তার প্রিয় বলটা উদ্ধার করা অসম্ভব, তখন সে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে কান্না জুড়ে দিল। সবুজ একটু লজ্জিত না হয়ে উল্টো কপাল কুঁচকে ধমক দিয়ে বলল, এই থাম বলছি, দুপুরবেলা রোদের মধ্যে না ঘুমিয়ে পিলফিল করে এই গরমে ক্রিকেট খেলছিস কেন? যা ঘরে গিয়ে ঘুমা। সবুজের ধমক খেয়ে ছেলেটার কান্নার ভলিউম যেন আরও 10 গুণ বেড়ে গেল। বাচ্চার চিৎকারে ভেতর থেকে তার মা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। সবুজকে দেখে তিনি তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, আপনার কি কোনো আক্কেল নেই? একটা বাচ্চা ছেলের সাথে এমন কেউ করে? বলটা ওভাবে কেন মারলেন? ততক্ষণে শোরগোল শুনে বাড়ির থেকে বাচ্চার নানা নানি আর মামা বেরিয়ে এসেছে। বাচ্চাটা আসলে এখানে মামা বাড়িতে বেড়াতে এসেছে, তাই আদর যেন একটু বেশি। তার মামা তেড়ে এসে সবুজকে বললেন, ভাই, সমস্যা কি আপনার? বাচ্চার সাথে এভাবে কথা বলছেন কেন? সবুজ এবার একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। তার মুখটা মুহূর্তের মধ্যে এমন করুণ হয়ে গেল যেন সে দুনিয়ার সব থেকে বড় শোকের সাগরে ভাসছে। সে বাচ্চাটার মায়ের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বলল, আসলে ভাই কি আর বলবো, ওর মা আমাকে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে শেষ পর্যন্ত ওর বাপের সাথে বিয়েটা করেই ফেললো। নিজের সেই পুরনো জ্বালা আর সহ্য করতে পারলাম না, তাই একটু প্রতিশোধ নিলাম আর কি। কথাটা শোনা মাত্রই চারপাশটা যেন কবরের মতো নিস্তব্ধ হয়ে গেল। বাচ্চার নানা নানি আর মামা এমনভাবে মেয়েটির দিকে তাকালো যেন সে কোনো এক ভয়ানক অপরাধী। মেয়েটি আকাশ থেকে পড়ল। কি? আমি আপনাকে চিনি না, আপনি এসব কি বলছেন? সবুজ কোনো উত্তর দিল না। সে অত্যন্ত গম্ভীর মুখে পকেট থেকে সেই রুমালটা বের করে কলারটা একটু উঁচিয়ে ধরল। শিরিকুলির এই এলাকায় পাইলট সবুজ আহমেদকে চেনে না এমন মানুষ কমই আছে। তার এই সিরিয়াস চেহারা দেখে বাচ্চার পরিবার ধরে নিল যে ডালমেকুচ কালাহে। তারা নিজেদের মেয়েকে সন্দেহজনক দৃষ্টিতে দেখতে লাগলো। সবুজ আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। সে অত্যন্ত বিন্দাস মুডে শেষ দিতে দিতে আর হাতের রুমালটা ঘোরাতে ঘোরাতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। তার ভাবসাব দেখে মনে হচ্ছে সে খুব বড় কোনো যুদ্ধ জয় করে এসেছে। পিছন থেকে আজিজ পুরো দৃশ্যটা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার অবস্থা। সে সবুজের পিছু পিছু দৌড়ে গিয়ে তার কাঁধে একটা ধাক্কা দিয়ে বলল, ওরে বাপরে সবুজ, তুই তো জাত অভিনেতা। ওই মেয়েটার তো সংসার আছে মনে হয় ভেঙে দিলি। বেচারি তো তোকে চেনেও না, আর তুই তাকে নিজের প্রাক্তন বানিয়ে দিলি। সবুজ কলারটা একটু ঠিক করে বাঁকা হেসে বলল, আরে ভাই, দুপুরে ঘুম নষ্ট করে যারা বল নিয়ে খেলে তাদের একটু শিক্ষা হওয়া দরকার। আর আজ শোন, সব প্রতিশোধ রক্ত দিয়ে নিতে হয় না, কিছু প্রতিশোধ নাটক দিয়েও নিতে হয়। আজিজ হাসতে হাসতে সিঁড়িতেই বসে পড়ল। সে সবুজের দিকে তাকিয়ে টিপ্পনি কেটে বলল, তোর পাইলট না হয়ে তো থিয়েটারে যাওয়া উচিত ছিল। ওই পরিবারের মানুষগুলো এখনও নিচে দাঁড়িয়ে মেয়েটাকে জেরা করছে। সবুজ ভুরু নাচিয়ে সিটি বাজাতে বাজাতে উপরে আকাশের ফ্ল্যাটের দরজায় দিকে এগিয়ে গেল। আজিজ পিছু পিছু হাসতে হাসতে বলতে লাগলো,
দাঁড়া, আকাশ ভাইয়ের কাছে গিয়ে তোর এই রোম্যান্টিক প্রতারণার গল্পটা ফাঁস করে দিচ্ছি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আজিজের হাসির দমক যেন থামছেই না। সে সবুজের পিঠ চাপড়ে বলল, সবুজ, তুইও পড়িস পটে, ওই বেচারি মেয়েটাকে নিজের প্রাক্তন বানিয়ে দিলি। সবুজ হঠাৎ থেমে গেল, গম্ভীর মুখে আজিজের দিকে তাকিয়ে বলল, আরে থাম পাগল, ও আমার প্রাক্তন হতে যাবে কেন? ও হলো রোদের প্রাক্তন। সবুজের কথা শুনে আজিজের হাসি মুহূর্তেই হাওয়া হয়ে গেল। সে হাঁ করে তাকিয়ে থেকে বলল, মানে রোদের প্রাক্তন? মজা করছিস না তো? সবুজ একটা দীর্ঘশ্বাস ফেলে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। তার চোখে তখন এক অদ্ভুত গাম্ভীর্য। সে ধীর গলায় বলতে শুরু করলো, দেখ আজিজ, আমাদের বন্ধুদের সার্কেলটা খেয়াল কর। নীলা ছোটবেলা থেকে নীলিমার ওপর পিষ্ট। আমার বাবা আমার ছোটবেলায় আমার ফুফাতো বোনের সাথে বিয়ে ঠিক করে রেখেছিল, তাই আমি কোনোদিন ডানে বামে টাকানোর সুযোগই পাইনি। আর সেখানে বিয়ে হলো না, তাই কি এখন সোনালি আছে? আর আকাশ, ও তো তোর বোন মিউর ওপর একেবারে লাট্টু ছিল। অন্য কোনো মেয়ের দিকেও জীবনও ফিরে তাকায়নি ও। সবুজ একটু থেমে জানালার বাইরে উদাস হয়ে তাকিয়ে বলল, সমস্যাটা ছিল রোদকে নিয়ে। রোদ তো বরাবরই একটি নরম আর আবেগপ্রবণ। ভার্সিটিতে পড়ার সময় ওই মেয়েটার সাথে ওর পরিচয়। রোদ ওকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু ওই মেয়েটা ছিল একটা আস্ত সুযোগ সন্ধানী। রোদে বাবার অর্ডেল টাকা থেকে সে বড়লোক বাপের ছেলের সাথে একটা নোংরা খেলা মেতেছিল। রোদের কাছ থেকে দামি গিফট, টাকা সবই সে আদায় করেছে। হাজারটা প্রতিশ্রুতি দিয়েছিল যে সারা জীবন সাথে থাকবে। অথচ শেষে কী করলো? যখন দেখলো অন্য কোথাও আরও ভালো সুযোগ আছে, তখন অবলীলায় বলে দিল আমার পরিবার মানবে না। আসলেও দুই নৌকা পা দিয়ে চলেছিল। রোদকে ঠকিয়ে সে নিজে আঁকের গুছিয়ে নিয়ে অন্য একজনকে বিয়ে করেছে। রোদের মতো একটা সোনার ছেলেকে সে মাঝপথে দূরে আশা দিয়ে চলে গিয়েছিল। সবুজের এই কথাগুলো শুনে আজিজের বুকের ভেতরটা হু হু করে উঠল। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে বলল, সত্যি সবুজ, রোদের সাথে এত বড় অন্যায় হয়েছিল? হ্যাঁ রে, সত্যি। তুই গিয়ে দেখ, রোদের ডায়েরির পাতায় আজও সেই রক্তক্ষণের চিহ্ন আছে। ও কাউকে বুঝতে দেয় না ঠিকই, কিন্তু ভেতরটা ওর কত বিক্ষত। আজিজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে কি জানিস মামা, দুনিয়ার সব মেয়ে এক না, কিন্তু সত্যি বলতে বর্তমানে বেশিরভাগের মধ্যেই এই মানসিকতা চলে এসেছে। এরা শুধু নিতে জানে, দিতে জানে না। আর এই অল্প কিছু কুচক্রি আর প্রতারক মেয়েদের জন্য আজ পুরো নারী জাতির ওপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে। যারা সত্যিই ভালোবাসতে জানে, যারা ভালোবাসা ডিজার্ভ করে, তাদের সাথে তখন অবিচার হয়ে যায়, কারণ সমাজ তখন সবাইকে একই পাল্লায় মাপে। আজিজ আরও বলতে লাগলো, মানুষের জীবনে কেন জানি শুরুতে এই প্রতারকগুলোই আগে আসে। জীবনটা বড় অদ্ভুত মামা। প্রথমে আসে তিক্ততা, তারপর আসে শিক্ষা। আর যারা এই শিক্ষা নিয়ে টিকে থাকতে পারে, আল্লাহ তাদের কপালে শেষ পর্যন্ত ভালো কিছু লিখে রাখেন। এটাই হয়তো কপাল, এটাই সমাজের নিয়ম আর জীবনের গতি। দুই বন্ধু কিছুক্ষণ নীরব হয়ে রইল। সিঁড়ির এই অন্ধকার কোণটাই যেন জীবনের এক দৃঢ় সত্য প্রকাশিত হলো। জীবনের চড়াই উতরাই আর মানুষের মুখোশ চেনার এক নতুন পাঠ পেল আজিজ। সবুজ পকেট থেকে আবার সেই রুমালটা বের করে কপাল মুছল, তারপর নিজেকে একটু ঝেড়ে নিয়ে বলল, চল, আর দেরি করে কাজ নেই। ভেতরে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। সবুজ এগিয়ে গিয়ে কলিং বেলটা বাজালো। ভেতরে হাসি হাসি আর বীরের অস্পষ্ট শব্দ ভেসে আসছে। বাইরে কালবৈশাখীর রোদ তখনও তেজ দেখাচ্ছে, কিন্তু ভিতরে মানুষগুলোর মনে তখন একে অপরকে আগলে রাখার এক অদৃশ্য বন্ধন দৃঢ়তর হচ্ছে। সবুজ আর আজিজের সেই গাম্ভীর্য কলিং বেলের আওয়াজে যেন মিলিয়ে গেল। দরজাটা খুলল চাঁদ পরনে একদম সাধারণ একটা সুতি সালোয়ার কামিজ, চুলগুলো টেনে পেছনে খোপা করা, কপালে একটা ছোট্ট কালো টিপ। চাঁদের এই স্নিগ্ধ রূপটা আজিজের চোখে যেন এক পশলা বৃষ্টির মতো ধরা দিল। দুপুরের রোদে ঘামতে ঘামতে আসার পরে চাঁদের সেই শান্ত এবং মায়াবী চেহারাটা আজিজকে মুহূর্তের জন্য বিভোর করে দিল। চাঁদের দুধে আলতা গায়ের রং রোদের আভা লেগে যেন এক অপার্থিব দ্যুতি ছড়াচ্ছিল। আজিজ দরজার চৌকাঠে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। তার মনে হলো এই গরমে কেউ এতটা শীতল আর মায়াবী হতে পারে। আজিজের মনের মধ্যে একটা লিরিক্স বেজে চলেছে শুধু। সে এসব চায় না, কিন্তু নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়ছে। এমন হুট করে এতদিন সামনে ছিল, কিন্তু সে দেখেনি
এমন হুর এতদিন সামনে ছিল কিন্তু সে দেখেনি নাকি শৈশব থেকে কৈশোরে পা দিলে প্রতিটা মেয়ে এমন স্নিগ্ধ এমন সুন্দর হয়। এত প্রশ্নের উত্তর আজ আজিজ মির্জার কাছে নেই, কিন্তু অজানা অনুভূতি। দুধে আলতে গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা আঁচল দিয়া ঢাইকা রাখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম মন যে আর মানে না। কাছে আইসো বন্ধু প্রেমের কারণে ভালোবাসো রে বন্ধু আমায় যত না। আজিজের এই ঘোর কাটল সবুজের ধাক্কায়। আজিজ চাঁদ দুজনেই অপ্রস্তুত হয়ে নিজেদের নজর লুকালো। সবুজ কোনো কথা না বলে বিন্দাস ভঙ্গিতে ভেতরে ঢুকলো। সোফায় সোনালি বসে নীলিমার সাথে গল্প করছিল। সবুজ তার সেই ঘাম চটচটে শরীর আর উস্কো খুস্কো চুল নিয়ে কোনো তোয়াক্কা না করে সরাসরি গিয়ে সোনালির পাশে ধপাস করে বসে পড়ল। শুধু বসলই না, একদম সোনালির কোলের ওপর মাথা দিয়ে আইস করে শুয়ে পড়ল। সোনালি তখন একটা দামি সিল্কের শাড়ি পরেছিল। সবুজের এই ঘাম অভিযান দেখে সে একলাপে সরে যেতে চাইল, কিন্তু সবুজ তাকে ছাড়ল না। সোনালি তেলে বেগুনে জ্বলে উঠে চেঁচিয়ে উঠল, ওরে বাবারে সবুজ, তুমি কি পাগল হয়ে গেছো? এই ঘাম চটচটে শরীর নিয়ে আমার শাড়ি 12টা বাজাচ্ছ কেন? ওঠো বলছি, একদম ডাইরেক্ট ওয়াশরুমে যাও। সবুজ চোখ বুজে বিড়বিড় করে বলল, আরে বার শান্ত হয়ে বসতো সোনালি। পাইলটের আজ খুব ক্লান্তি, এখন শুধু তোর কোলের এই এসির হাওয়াটাই দরকার। একটু শান্তিতে ঘুমাতে দে তো। সোনালি সবুজের চুলের টান দিয়ে বসিয়ে দিতে দিতে বলল, এসি? তোমার কি মাথা খারাপ হয়েছে? এই ঘামের গন্ধে আমার নাড়ি ভুড়ি উল্টে আসছে। ছি নীলিমা, দেখো তো তোমার জাউরা বন্ধুর কাণ্ড। মানুষের সামনে একটুও লজ্জা নেই। ইস, আমার দামি শাড়িটা একদম মাখামাখি হয়ে গেল। নীলিমা আর চাঁদ খিলখিল করে হাসতে লাগলো। সবুজ এবার এক চোখ খুলে সোনালির দিকে তাকিয়ে একটা দুষ্ট হাসি দিয়ে বলল, শোনো গিন্নি, এই গাম হলো আমার মেহনতের গাম, আর তোমার এই শাড়ি ওটা তো আমিই কিনে দিয়েছি। সো আমি নষ্ট করলে তোমার সমস্যা কি? চুপচাপ বসে থাকো তো, বাতাস করো একটু। সোনালি বালিশটা তুলে সবুজের মুখে চেপে ধরে বলল, বাতাস করব? দাঁড়া, তোকে আমি আজ বাতাস করাচ্ছি। সারাদিন বাইরে বাইরে টো করে ঘুরে এখন আমার উপর নবাবি ফেলানো হচ্ছে। ওঠো বলছি। সবুজ বালিশটা সরিয়ে হাসতে হাসতে বলল, আরে আরে স্যার বান্দির বাচ্চা, স্যার বলছি শ্বাস আটকে পাইলট আজই শহীদ হয়ে যাবে, তখন আর এই গা পাকামো মারার লোক পাবি? আজিজ এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে চাঁদের মায়াবী রূপ দেখছিল, কিন্তু সোনালি আর সবুজের এই হাস্যকর কাণ্ড দেখে সে আর হাসি চেপে রাখতে পারল না। সে এগিয়ে এসে বলল, মামা আসলে অপ্রতিদ্বন্দ্বী। রোদের প্রাক্তন নিয়ে নিচে নাটক করে আর এখন ভাবির শাড়ি নিয়ে যুদ্ধ শুরু করেছিস, হারামি। সোনালি ভুরকুচকে বলল, রোদের প্রাক্তন মানে? আবার কি নাটক করছো তোমরা নিচে? সবুজ তখনও হাসছে। সে আবার সোনালির কোল দখল করার চেষ্টা করতে করতে বলল, সে অনেক বড় কাহিনী, পরে বলবো। আগে আমাকে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত দাও তো কলিজার বউ, বড্ড কলিজা শুকিয়ে গেছে। পুরো ঘরটা এখন হাসিতে মুখরিত। আকাশ আর মেঘলাও ঘর থেকে বেরিয়ে এলো এই হট্টগোল শুনে। এতদিনের বিষাদ যেন এই ছোট ছোট দুষ্টামি আর ভালোবাসার মাঝে ধীরে ধীরে ধুয়ে মুছে যাচ্ছে। চাঁদ সোনালির অসহায় মুখটা দেখে হেসে কুটি কুটি হয়ে পড়ল, সোনালি আপু, আজ কিন্তু তোমার নিস্তার নেই। ভাইয়া আজ একদম তোমাকে জানানোর মুডে আছে। ড্রয়িং রুমের পরিস্থিতি এখন রণক্ষেত্রের চেয়ে কম কিছু নেই। সবুজ সোনালি দামি সিল্কের শাড়ির মায়া না করে শুধু কোলে শুলো না, হাত দিয়ে শাড়ির কুচিগুলো পর্যন্ত ঢিল করে দিল। সোনালি চিৎকার করে উঠতে গেলে সবুজ দাঁত বের করে একগাল হেসে বলল, আরে শালি, তুই তো শাড়িটা ঠিকঠাক পরতে পারিস না, এই ডিলেটালা কুচি নিয়ে কীভাবে হাঁটো বলো তো? এর চেয়ে ছোটো চাঁদের কাছ থেকে কোচিং নে। সোনালি ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে পাশ থেকে একটা বড় সোফার কুশন তুলে নিয়ে সবুজের পিঠে আর মাথায় ধপাধপ মারতে শুরু করলো। তুই একটা অসভ্য, আমার শাড়ি নষ্ট করছিস, আবার আমাকেই কেন দিস? আজ তো তোকে মেরেই ফেলবো। ড্রয়িং রুমের সেই রহস্যময় গাম্ভীর্য আর বেশিক্ষণ টিকল না, কারণ সবুজ আর সোনালি শাড়ি যুদ্ধ লেগে হঠাৎ নিলয় হো হো করে হেসে উঠল। নিলয় হাসতে হাসতে সবুজের দিকে তাকিয়ে বলল, সবুজ, সোনালি শাড়ি খুলে দিয়ে তুই আবার একই কাজ করলি? তাতে আমার সেই পুরনো দিনের একটা ঘটনা মনে পড়ে গেল রে। সবুজ ভুরুকুচকে বলল, কোন ঘটনা? আমি তো কতই ঐতিহাসিক কাজ করেছি, কোনটা বলছিস?
পাশ থেকে আজিজ ভাতের থালা সরিয়ে রেখে মুখ টিপে হেসে বলল, আরে ওই যে সবুজ একবার একটা মেয়েকে নিয়ে রুম ডেটে গিয়েছিল, মনে নেই? রুম ডেট শব্দটা শোনা মাত্রই সোনালির কান খাড়া হয়ে গেল। সে পাশে থাকা কুশনটা দিয়ে সবুজের পিঠে কষে একটা বাড়ি মেরে চিৎকার করে উঠল। কি, তুই মেয়ে নিয়ে রুম ডেটে গিয়েছিলি? আমার সাথে বিয়ের আগে এসব করছো? আজ তোমার একদিন কি আমার একদিন। সবুজ কাচুমাচু মুখ করে আজিজের দিকে তাকিয়ে বলল, আরে ভাই, এই মরণ রহস্য এখন না বললেই হতো না? এখন তো আমি সোনালি হাতের জ্যান্ত দাপন হয়ে যাব। নিলয় এবার হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার দশা। সে বলতে শুরু করলো, শোনো সোনারি, তখন আমরা কলেজে পড়ি। হঠাৎ আমার ফোনে সবুজের কল। ওপাশ থেকে সবুজ ফিসফিস করে বলছে, ভাই আমি রুম ডেটে এসেছি রে, সর্বনাশ হয়ে গেছে। অন্যদিকে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে আকাশ এসব দেখে যোগ করলো, আমি তখন নীলয়ের পাশে ছিলাম। আমি বললাম, ভালো কথা তো মামু, কংগ্রেচুলেশন। তা সেখানে আমাদের কি কাজ? এবার আজিজ মাঝখান থেকে ফোড়ন কাটলো। তারপর কি হলো? নিলয়কে সবুজ কি বলেছিল জানো? সবুজ বলেছিল, মামু তোর গার্লফ্রেন্ডকে একটু পাঠাতো আমার এখানে, মানে আমার বুক করা রুমে। এই কথা শোনা মাত্রই পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। নীলিমা আর মেঘলা তো হাসতে হাসতে সোফা থেকে প্রায় পড়ে যাচ্ছিল। সোনালি রাগে কাঁপতে কাঁপতে বলল, এত বড় সাহস, মেয়ে নিয়ে রুমে গিয়ে বন্ধুর গার্লফ্রেন্ডকে রাখছে কেন? ভাইয়ের গার্লফ্রেন্ড ওখানে কি করবে? সবুজ তখন সোফার এক কোণে একদম ছোট্ট হয়ে বসে আছে। আকাশ হাসি চেপে বলতে লাগলো, নীলয় তো তখন সবুজকে মাদারফাকার বলে এক দফা গাল দিল। সবুজ তখন কাচুমাচু হয়ে বলল, আরে ভাই, আমি সব মিন করিনি। আসলে আমার গার্লফ্রেন্ড শাড়ি পরে ডেটে এসছে। উত্তেজনার ঠেলায় আমি তো শাড়ি খুলে ফেলেছি। কিন্তু এখন সে বলছে সে নাকি শাড়ি পরতে জানে না, তার বোন তাকে পরিয়ে দিয়েছিল। এখন ও তো আর ঘর থেকে বের হতে পারছে না। তাই বলছিলাম তোর গার্লফ্রেন্ডকে পাঠা, ও এসে একে শাড়িটা পরিয়ে দিয়ে যাক। সোনালি এবার সবুজের ওপর ঝাঁপিয়ে পড়ে মারতে শুরু করলো। অসভ্য, শাড়ি খোলার মুরদ আসছে আর পরানোর মুরদ নেই। কোন মেয়ে ছিল ওটা? নাম বলো আজ। কার কার সর্বনাশ করেছো তুমি? নীলিমা হাসতে হাসতে বলল, কিন্তু সোনালি আপু, আমাদের সবুজের ক্যারেক্টার তো খারাপ হওয়ার কথা না। ও কি সত্যি মেয়ে নিয়ে রুমে গিয়েছিল? নিলয় হাসির দমক থামিয়ে বলল, আরে আরও ঘটনা শোনো। আকাশ তখন বলল, চল মামু আমরা একটু ঘুরে আসি, দেখে আসি সবুজের গার্লফ্রেন্ডটা কে, যে শাড়ি পরতে জানে না। আমরা পাশের বাড়ির শোরুম থেকে একটা মেয়েকে কিছুক্ষণের জন্য হায়ার করলাম শাড়ি পরানোর জন্য। ঠিক সেই মুহূর্তে রোদ ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এসে বলল, না ভাই, প্লিজ ওটা বলো না, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আকাশ আর হাসি চেপে রাখতে পারল না। সে বলল, সেখানে কি আমরা যা দেখলাম, আমরা তখন কলেজে যেমন খুশি তেমন সাজার প্রতিযোগিতা অংশ নিয়েছিলাম। সবুজ সাজছিল বর, আর বেচারা রোদকে জোর করে সাজিয়েছিল বউ। রোদকে বউ সাজিয়ে শাড়ি পরাতে গিয়ে সবুজ তালগোল পাকিয়ে ফেলেছিল, আর সেটা সামলাতে না পেরে ও আমাদের কাছে গার্লফ্রেন্ডের নাটক করে সাহায্য চেয়েছিল। পুরো ঘর এবার হাসিতে ফেটে পড়ল। রোদ লজ্জা পেয়ে নিজের মুখ ঢাকলো। আর সোনালি হাসবে না রাগ করবে বুঝতে না পেরে গজগজ করতে করতে রুমে চলে গেল শাড়ি ঠিক করতে। সবুজ এবার বুক ভরে শ্বাস নিয়ে বলল, বউর কাছে কেলানি খেয়ে জীবনটা তো লস হয়ে গিয়েছিল, বাগিস ভাই সত্যিটা বলে দিল। আকাশ দেখলো মেঘলা দাঁড়িয়ে আছে। সে কোনো কথা না বলে তার সে ভেজা হাতটা মেঘলার গায়ে সিল্কের ওড়নায় আয়েশ করে মুছে নিল। মেঘলা চমকে গিয়ে নিজে ভিজে যাওয়া ওড়নার দিকে তাকিয়ে রাগে লাল হয়ে গেল। আকাশ, তোমার কি কোনো আক্কেল নেই? এই ওনাটা আমি মাত্র পড়লাম, সবসময় বাথরুমও কেন করতে হয়? আকাশ নির্বিকার ভঙ্গিতে চুলগুলো ঠিক করতে করতে বলল, নিজের বউয়ের ওড়নায় মুখ মুছবে না তো কি সবে পরাতে চাদরে মুছবো? মেঘলা তাকে দু কথা শুনিয়ে দিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল। বউয়ের কাছে এমন কেলানি খাওয়ার পর সবুজের রূপ যেন এক নিমেষেই বদলে গেল। সে সোফায় হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে এক লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আমি বৃষ্টিতে হাঁটতে চাই রে ভাই। আজিজ অবাক হয়ে বলল, কেন মামা, এত কিছু থাকতে হঠাৎ বৃষ্টি কেন? সবুজ খুব দার্শনিক ভঙ্গিতে বলল, বৃষ্টিতে হাঁটলে আমার চোখের পানি আবার বউ দেখতে পাবে না রাজিজ, বুঝলি তো? সবুজের এই কথা শুনে নীলিমা আর চাঁদ হাসতে হাসতে শেষ। কিন্তু নিলয় হঠাৎ বেশ ভাবুক হয়ে একটা সিগারেট হাতে নিয়ে সোফায় গা এলিয়ে দিল। তবে আমি কুয়াশায় হাঁটতে চাই। আজিজ বিরক্ত হয়ে বলল, তোর আবার কি হলো? কুয়াশা কেন? নিলয় কলারটা একটু উঁচু করে নীলিমার দিকে তাকিয়ে বলল,
কুয়াশায় হাঁটলে সিগারেট খেলেও নীলিমা ধোঁয়া দেখতে পাবে না, একদম সেফ জোন। আজিজ এবার দু হাত তুলে আকাশের দিকে তাকালো। সে বেশ মজাদার ভঙ্গিতে ভেতরের দিকে চিৎকার করে ডাকলো, ভাবিরা কই আপনারা? দেখুন আপনাদের পতিদেবদের একজন বৃষ্টি আর একজন কুয়াশার সাথে হাঁটতে চায়। যা কপাল পড়লো আপনাদের। আপনাদের চোখের আড়ালে এরা সব দুষ্কর্মের প্ল্যান করছে। সবে যখন হাসাহাসি করছে তখন আকাশ ড্রয়িং রুমের মাঝখানে এসে খুব সিরিয়াস ভঙ্গিতে সোফায় বসলো। তার চোখে মুখে এক অদ্ভুত গাম্ভীর্য। আমি শুধু হাঁটতে চাই। রোদ মুচকি হেসে বলল, কেন ভাইয়া, ভাবিকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? তাই শুধু হাঁটতে চাইছো? আকাশ চোখ ছোট ছোট করে বলল। আরে না, ভয় পাওয়ার পাত্র আমি নই। আজিজ বলল, তবে গ্যারেজে গাড়ি থাকতে তুমি কেন শুধু হাঁটতে যাবে? কি হলো আকাশ ভাই? আকাশ গভীর দীর্ঘশ্বাস ফেলে, আরে ভাই, তেলের যে দাম বেড়েছে আর পাম্পে গিয়ে তেলের জন্য যে লাইন দিতে হয়, তার উপর তেল পাওয়াও যাচ্ছে না ঠিক মতো। তাই তেলের খরচ বাঁচাতে আকাশ তালুকদার এখন থেকে শুধু হেঁটেই যাবে। আকাশের এই বাস্তববাদী উত্তর শুনে রোদের হাসি দমক আর থামল না। পাঁচ বন্ধুর এই আড্ডা আর খুনসুটি যেন তালুকদার ভিলার গুমট ভাবটা একদম উড়িয়ে দিল। নীলিমা এবার রোদের দিকে তাকিয়ে বলল, দেখলি তো তোর ভাইয়ার রোমান্টিকতা তেলের দামের কাছে এসে মুখ থুবড়ে পড়লো। আকাশ হাসতে হাসতে সবুজের ঘাড় চেপে ধরল। পাঁচ বন্ধু মিলে এখন তেলের দাম থেকে শুরু করে বৃষ্টির দিনে কার কি পরিকল্পনা সব নিয়ে তর্কে মেতেছে। চাঁদার মেঘলা রান্নাঘর থেকে এই পাগলামিগুলো শুনছিল আর নিজেদের মধ্যে মুখ চাউচাই করে হাসছিল। যত বিপদই আসুক এই পাঁচজনের বন্ধুত্ব আর এই হাস্যকর মুহূর্তগুলো যেন তাদের সবচেয়ে বড় শক্তি। সোনালি রাগে গজগজ করতে করতে শাড়ি ঠিক করার জন্য পাশের ঘরে ঢুকতে তার চোখ আটকে গেল বিছানায়। সেখানে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে ছোট্ট বীর। বিকেলের নরম আলো বীরের দুধেলতা গায়ে পড়ে এক অপার্থিব সৌন্দর্য তৈরি করেছে। বীরকে দেখতে এতটাই মাসুম আর সুন্দর লাগছিল যে সোনালি তার সব রাগ ভুলে গেল। সে নিজেকে সামলাতে না পেরে টপটপ কয়েকটা চুমু খেয়ে নিল বীরের গোলগাল মুখে। হঠাৎই ঘুমে ব্যাঘাত ঘটায় বীর চোখ মেলল। সামনে একজন অচেনা মানুষকে দেখে সে মাত্রই ঠোঁট উল্টে কাঁদতে যাবে অমনি সোনালি তাকে পাজাকোলা করে তুলে নিয়ে ড্রয়িং রুমে চলে এলো। বীরের তখনও ঘুমের ঘোর কাটেনি। সে ফ্যাল করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে তাকে কোথায় নিয়ে আসা হচ্ছে। কাঁদতে গিয়েও সে হঠাৎ থেমে গেল কারণ সামনে সে দেখতে পেল নিভা বসে আছে। নিভাকে দেখা মাত্রই বীরের মুখে একগাল চওড়া হাসি ফুটে উঠল। কিন্তু চারিদিকে এত অচেনা মানুষ আর হট্টগোল দেখে বীরের আবার একটু ফুপিয়ে উঠতে চাইল। ঠিক তখনই তার নজর পড়ল ডাইনিং টেবিলের দিকে, যেখানে তার বাবা অর্থাৎ আকাশ ভাত খাচ্ছে আর পাশে বসে আছে তার মামু। বীর আর এক মুহূর্ত দেরি করল না। সোনালি কোল থেকে এক প্রকার জোর করে নেমে টলমল পায়ে হেঁটে গিয়ে সরাসরি আকাশের কোলে উঠে পড়ল। আকাশ ছেলের কপালে একটা চুমু দিয়ে আদর করে বলল, কি হচ্ছে পাপা, খেতে পেয়েছে? পাপা ভাত খাবে? বীর কোনো উত্তর দিল না। সে তার বাবার গলার ভাঁজে মুখ গুজে দিয়ে পরম শান্তিতে পড়ে রইল। মনে হলো সারা দুনিয়া সব নিরাপত্তা আজ তার এই পাপার বুকেই। আকাশ মেঘলাকে ডেকে বলল বীরের খাবার নিয়ে আসতে। মেঘলা বাটি ভরে বীরের প্রিয় গোস্ত খিচুড়ি নিয়ে এলো। আকাশ নিজের খাওয়া থামিয়ে আগে যত্ন করে ছেলেকে খাইয়ে দিল। তারপর গামছা দিয়ে বীরের মুখটা মুছিয়ে দিয়ে বলল, যাও তেলে বাচ্চা, ওপাশে গিয়ে বসো, পাপা খেয়ে আসছি। বীর এবার লক্ষ্মী ছেলের মতো গুটি গুটি পায়ে গিয়ে সোনালির পাশে সোফায় বসলো, একদম নিভার গা ঘেঁষে। সোনালি পাশ থেকে একটা পশু পাখির আওয়াজ দেওয়া ভয়েস নোটের বই বের করলো। সে বীর আর নিভাকে মজা করে শেখাতে শুরু করলো। বীর বাবা, বলো তো বিড়াল কেমন ডাকে? এবার বলো তো নিভা সোনা, গরু কেমন ডাকে? হাম্বা। ঘোড়ার ডাক কেমন আব্বা? বীর একটু ভেবে বলল, জানি না তো, ঘোড়া নেই তো আমার পাপাল। সোনালির হাসি পেয়ে গেল। সে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা সোনা বলো, সাপের আওয়াজ কেমন? ঠিক সেই মুহূর্তে সবুজ গলা উঁচিয়ে আর অঙ্গভঙ্গি করে সাপের আওয়াজ নকল করতে শুরু করলো। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবু, আই লাভ ইউ বেবি। সবুজ, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমিই না আমি সোনালি কার পথে কারেন্ট পারবা বিনা কারণে। আব্বা বীর জান বাচ্চা, এটা হলো সাপ। উপনো, এটা হলো নাগিনের আওয়াজ।
এই নাকু নাকু ভয়েজের প্রেমের সংলাপ আর সাপের বিষাক্ত রূপের তুলনা শুনে ড্রয়িং রুমের হাসির বোমা ফাটল। নীলয় হাসতে হাসতে সোফা থেকে পড়ে যাওয়ার দশা। বাহ বেটে বাহ। আজিজ সবুজের দিকে তাকিয়ে করুণ চোখে পড়ল। বেটে তো গিয়া। রোদ বলল। সবুজ ভাইয়ার জীবনে লাভ লস কিছুই নেই, পুরো জীবনটাই লসের। আকাশ তখন ডাইনিং টেবিল থেকে হাত ধুয়ে উঠতে উঠতে খুব গম্ভীর মুখে একটা দোয়া পড়তে শুরু করলো। রব্বিক ফিরলি ওয়াতুবালাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম। পড়া শেষ করে আকাশ সবুজের কাঁধে হাত রেখে বলল, সবুজ, তবার সময় হয়েছে। এই দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে এবার ঘরে ঢোক। আল্লাহ তোর সব নিয়ে দোয়া কবুল করুক, আমিন। নিলয়, আজিজ আর রোদ এক স্বরে সমস্বরে বলে উঠল, আমিন ফর সবুজ। সবুজ অসহায় চোখে সবার দিকে একবার তাকালো, তারপর আসমানের দিকে হাত তুলে ডুকরে কেঁদে ওঠার ভান করে বলল, সুম্মা আমি। পুরো হলরুমে আজ এই 5 বন্ধুর পাগলামিতে ফেটে পড়ল। তপ্ত রোদের আকাশেও তখন যেন হাসির ঝিলিক খেলছে। একটা ফোন কল আজিজের হাসি খুশি মুখটা যেন এক নিমেষে পাথর হয়ে গেল। ফোনের ওপাশ থেকে আসা কথাগুলো তার কানে ঢোকা মাত্রই জল শক্ত হয়ে এলো। সে কাঁপা কাঁপা আঙ্গুলে হোয়াটসঅ্যাপ ওপেন করলো। স্ক্রিনে ভেসে ওঠা ফটোটা দেখা মাত্রই তার মনে হলো রাগের ভেতর দিয়ে গরম লাভা বয়ে যাচ্ছে। রাগে তার শরীর থরথর করে কাঁপছে, চোখের মণি দুটো টকটকে লাল হয়ে উঠেছে। তার মনে হলো এই মুহূর্তের সামনে যা কিছু আছে সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলে তবেই তার শান্তি হবে। আজিজ খুব ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে চাঁদের দিকে তাকালো। দেখলো মেয়েটা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বীরের সাথে খেলায় মেতেছে। বীরের ছোট্ট নাক টেনে দিচ্ছে আর বীর যখন খিলখিল করে হেসে উঠছে, চাঁদের মুখেও সেই স্নিগ্ধ মায়াবী হাসিটা খেলা করছে। এই দৃশ্যটা দেখা মাত্র আজিজের উত্থাল মনে এক পশলা প্রশান্তির হাওয়া বয়ে গেল। কিন্তু সেই প্রশান্তি স্থায়ী হলো না। দ্বিতীয়বার ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই তার সেই হিমশীতল ভয়ঙ্কর রূপ ফিরে এলো। সে কোনো কথা না বলে ফোনটা আকাশের দিকে বাড়িয়ে দিল। আকাশ নির্বিকার মুখে ফোনটা হাতে নিল, একবার ছবির দিকে তাকালো, তারপর আজিজের চোখের দিকে। আকাশের চোখে তখন অগ্নিকুণ্ড। আকাশ কিছু বলার আগেই সবুজ ফোনটা এক প্রকার ছো মেরে নিয়ে নিল। সবুজ যখন ফটোটা ভালো করে দেখলো, তার চিরচেনা হাসি আর রসিকতা যেন কর্পূরের মতো উড়ে গেল। কপাল কুঁচকে সে দাঁতে দাঁত চেপে গালি দিয়ে বলে উঠল, শুয়োরের বাচ্চা। সারা ঘরে এক নিমিষে শ্মশানের নীরবতা নেমে এলো। সোনালি মেঘলা আর রোদ বুঝতে পারল না ঠিক কি এমন আছে ওই ছবিতে যা দেখে এই 3টে চাবুক জোয়ান পাথর হয়ে গেল। নীলই তখনও নীলিমার পাশে বসেছিল। সে উঠে এসে সবুজের হাত থেকে ফোনটা নিল। ফোনটা দেখা মাত্র নীলয়ের শান্ত চোখের খুনে নেশা জেগে উঠল। ঘরের আবহাওয়া এক নিমিষেই বদলে গেল। একটু আগে সেই হাসি ঠাট্টা, বিড়াল আর গরুর ডাকের মজা সব যেন এক নিমিষে মিথ্যা হয়ে গেল। বীর আর নিভা বুঝতে পারল না কেন হঠাৎ বড়রা চুপ হয়ে গেল। শুধু আজিজ স্তব্ধ নিঃশ্বাস ছাড়ছিল আর তার চোখের দৃষ্টি ছিল ওই দূরে কোথাও, যেখানে আজ রাত থেকে নতুন এক নরক তৈরি হতে যাচ্ছে। শহরের কোলাহল চাপিয়ে সন্ধ্যার আধারটা আজ বড্ড ভারী হয়ে নেমেছে। এই ফ্ল্যাটটিতে সারাদিনে সেই হাসাহাসি, বন্ধুদের আড্ডা আর সবুজের পাগলামি শেষে সবাই যখন যে যার বাড়ির পথে, ঘরটা একদম নিস্তব্ধ। শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ সেই নীরবতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। জ্যোৎস্নার মৃত্যুর পর প্রায় 1 মাস কেটে গেল। সময়টা কেমন যেন বালির মতো হাতের ফাঁক দিয়ে গলে যাচ্ছে, কিন্তু বুকের ভেতরে শূন্যতা এক চুলো নড়েনি। ড্রয়িং রুমের বিশাল সোফাটায় আকাশ একা বসে আছে, তার কোলের উপর ল্যাপটপ খোলা। কিছু অফিসের কাজ বা হয়তো সেই রহস্যময় তদন্তের কোনো ফাইল সে খুঁটিয়ে দেখছে। তবে তার মনোযোগ ল্যাপটপের চেয়ে বেশি পাশে শুয়ে থাকা বীরের ওপর। বীর এখনও ঘুমে বিভোর। বিকেলে সোনালি ওকে কাছে ঘুমে জাগিয়ে ড্রয়িং রুমে নিয়ে এসেছিল। সেই ধকল আর বাইরের ঘোরাঘুরি ক্লান্তি দিতে ছেলেটা খেয়েই আবার ঘুমিয়ে পড়েছে। বীরের নিশ্চিন্তে ঘুমানো মুখটার দিকে তাকিয়ে আকাশের জল কিছুটা শিথিল হলো। এই একটা মুখই তো তাকে সব লড়াই করার শক্তি দেয়। ভেতর থেকে মেঘলার চুরির মৃদু শব্দ আর থালা বাসন নড়াচড়ার শব্দ ভেসে আসছে। সে রান্নাঘরে রাতের কিছু কাজ গুছিয়ে রাখছে। ঘরটা ফাঁকা হয়ে যাওয়ার পর মেঘলা যেন একটু শান্ত হয়েছে। সারাদিন যে মানুষগুলো এ বাড়ি মাতিয়ে রেখেছিল তাদের অবর্তমানে এখন কেবল একরাশ ধোয়াটে স্মৃতি আর আগামী দিনের কঠিন সংগ্রামের চিন্তা।
আকাশ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে একবার রান্নাঘরের দিকে তাকালো। মেঘলার এই নিঃশব্দে সংসার সামলানো আর সবাইকে আগলে রাখা তাকে মুগ্ধ করে। কিন্তু আজ বিকেলে আজিজের ফোনে দেখা সেই ছবিটার কথা মনে পড়তে আকাশের চোখের মণি দুটো আবার তপ্ত হয়ে উঠল। সন্ধ্যার ওই শান্ত পরিবেশটা যেন ঝড়ের আগে সেই ভয়াবহ স্তব্ধতা। আকাশ জানে এই শান্তির আড়ালে এক নতুন নরক তৈরি হতে যাচ্ছে, যার শুরুটা হবে আজ রাতেই। সে ল্যাপটপের স্ক্রিনটা অফ করে দিয়ে হেলান দিয়ে বসলো। বীরের গায়ের চাদরটা একটু টেনে দিয়ে বিড়বিড় করে বলল, সবাইকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা তো করে দিলাম বাবা, কিন্তু আকাশ তালুকদারকে যে আজ জাগতে হবে। রাত আজ অনেক কিছু সাক্ষী হবে। তোমার পাপা যে ভালো মানুষ নয়। রান্নাঘর থেকে মেঘলা বেরিয়ে এসে দেখলো আকাশ এক মনে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। সে গামছায় হাত মুছতে মুছতে ধীর পায়ে আকাশের পাশে এসে দাঁড়ালো। সবাই বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকেই সবুজ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছে। সোনালি কেমন যেন পাল্টে গেছে। সেই চড়া মেজাজের সোনালি এখন সারাক্ষণ সবুজের আশেপাশে ঘুরঘুর করছে, অকারণে লজ্জা পাচ্ছে আর এমন সব বাচ্চামো আচরণ করছে যা সোনালির স্বভাবের সাথে একদমই যায় না। সবুজ শুরুতে পাত্তায় দেয়নি, কিন্তু সোনালির এই অতিরিক্ত আদর আদর ভাব দেখে সে কিছুটা বিরক্ত আর বেশ খানিকটা অবাক। রাতে শোয়ার সময় সবুজ বিছানায় আদশা হয়ে ফোনে রিলস দেখছে আর আপন মনে হাসছে। সোনালি ঘরে ঢুকে ধীর পায়ে এগিয়ে এলো। সবুজের কোনো হেলদোল নেই দেখে সে নিজেই গিয়ে সবুজের বুকে মুখ লুকিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সবুজ ফোনের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে খুব নির্লিপ্ত ভঙ্গিতে বলল, উফ সোনালি সর, গরমে সেটে আছিস কেন? রিলস দেখতে দে। সবুজ একটু অভিমানী সুরে আদুরে গলায় ডাকলো, সবুজ। সবুজ স্ক্রিনে তাকিয়ে থেকে ছোট্ট করে উত্তর দিল। বল। সোনালি সবুজের বুকের ওপর আর একটু চেপে বসে ফিসফিস করে বলল, সবুজ, আমি প্রেগনেন্ট। কথাটা শুনে সবুজ ফোনের দিক থেকে চোখ সরালো না, বরং আগের চেয়েও বেশি গাছাড়া ভাব নিয়ে অত্যন্ত তাচ্ছিলের সাথে বলল, বাহ, খুব ভালো খবর, কংগ্রেচুলেশন। আর তোর বড়কেও আমার পক্ষ থেকে একটা বড়সড় কংগ্রেচুলেশন জানিয়ে দিস, যে তোকে মা হতে সাহায্য করেছে। ভালো, খুব ভালো। সোনালি এক ঝটকে মাথা তুলে সবুজের দিকে তাকালো। তার চোখের মণি এখন রাগে অগ্নিশর্মা। সে চিৎকার করে বলল, সবুজ, ইয়ার কি করবে না একদম, আমি সিরিয়াসলি বলছি। আর তুমি এসব কি আলতু ফালতু কথা বলছো? আমি কি পাশের বাড়ির লোকের সাথে সংসার করি? সবুজ এবার ফোনটা পাশে রেখে সোনালির দিকে তাকিয়ে কপাল কুঁচকে সেই মোক্ষম কথাগুলো বলতে শুরু করলো, যা সে মনে মনে গুছিয়ে রেখেছিল। তো আমি কি করব? তুই প্রেগনেন্ট, তো তাতে আমার কি? তুই প্রেগনেন্ট হবি না তো কি আমি প্রেগনেন্ট হব? তোদের বংশে কি ছেলেরা কোনোদিন প্রেগনেন্ট হয় নাকি? তুই এমনভাবে বলছিস যেন তুই প্রথম প্রেগনেন্ট হয়েছিস আর তাই ঢোল পিটিয়ে দুনিয়াকে বলে বেড়াচ্ছিস। সোনালি এবার বালিশটা তুলে নিয়ে সবুজের মাথায় ধমাধম মারতে শুরু করলো। তুই একটা আস্ত জানোয়ার। একটা মেয়ে তার স্বামীকে সুখবরটা দিচ্ছে আর তুই এভাবে কথা বলছিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো, কুলাঙ্গার অসভ্য হারামি। সবুজ বালিশের মার খেয়ে বাঁচতে বাঁচতে বলল, আরে থাম, আরে বালটা থাম বলছি। তুই প্রেগনেন্ট হয়েছিস বলে কি আমার উপর কুস্তি লড়বি? আমি কি ভুল বলেছি? বাচ্চা তোর পেটে, কষ্ট তুই করবি, আর আমাকে বলছিস কেন? যেন আমি তোকে ইঞ্জেকশন দিয়েছি। যা, শান্ত হয়ে ঘুমা। জোরে জোরে হাসতে হাসতে বলতে লাগলো, তোকে ইঞ্জেকশন আমি দেবো আজ। আমার শাড়ি নষ্ট করিস, কুচি ঢিল করিস, আর এখন বলছিস প্রেগনেন্ট হওয়াটা ঢোল পেটানোর মতো? তোর মতো অমানুষের পেটে কেন বাচ্চা হলো না রে খোদা? সবুজ দাঁত বের করে হেসে বলল, আরে পাগলি, আমার পেটে বাচ্চা হলে তো আমি পাইলট না হয়ে দাইমা হয়ে হাসপাতালে বসে থাকতাম। আর শোন, তুই প্রেগনেন্ট হয়েছিস বলে এখন থেকে আমায় জ্বালাস না। আমি বরং সবাইকে ফোন করে বলি, মামু সবুজের ঘরে আরও একটা শয়তান আসতেছে, সাবধান। সোনালির আগে গজগজ করতে করতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তোর সাথে কথাই বলা পাপ, তুই একটা ইমোশনলেস রোবট। যা, তোর রিলস নিয়ে মর্গে, আমি আজ থেকে আলাদা শোবো। সবুজ পাশ ফিরে শুলো আর চোখে সোনালির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আলাদা শুবি? ভালোই তো, পা দুটো সরিয়ে শান্তিতে ঘুমানো যাবে। প্রেগনেন্ট বউর লাঠি তো আর খাওয়া লাগবে না। সোনালি ঘরের কোণ থেকে একটা চটি ছুঁড়ে মারল সবুজের দিকে, আর সবুজ সেটা নিপুণভাবে এড়িয়ে গিয়ে আবার ফোনে মগ্ন হয়ে গেল। সোনালির সুন্দর মুহূর্তটা সবুজের এই পাইলট বুদ্ধির কাছে নস্যি হয়ে গেল।
সবুজের মেজাজটা এখন বেশ ফুরফুরে। সোনালি রাগে গজগজ করতে করতে পাশের ঘরে যেতেই সবুজ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আয়নার সামনে গিয়ে নিজের কলারটা একবার ঠিক করে খুব ভাবুক ভঙ্গিতে নিজেকে দেখলো। তারপর পকেট থেকে ফোন বের করে তাদের সেই বিখ্যাত পাণ্ডব হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ ড্রপ করলো। শুনছো তিয়া, এই গ্রুপে অলরেডি 2জন প্রফেশনাল বাপ আছে। একজন সুপুত্র ইসহাক তালুকদার বীরের বাপ, আর একজন রাজকন্যা নিলয় চৌধুরীর নিবার বাপ। তো আমি হবু বাপ হিসাবে জানতে চাই, তোদের এই বাপ হওয়ার সংবাদ যখন প্রথম কানে এসেছিল তখন তোদের রিয়াকশন কী ছিল? তোরা খুশিতে কি কি আকাম কুকাম করেছিলি একটু বলতো। মেসেজটা সেন্ড হওয়ার ঠিক 10 সেকেন্ডের মাথায় আজিজের রিপ্লাই এলো।